সবাইকে আবার শুভ সকাল জানাচ্ছি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পক্ষ থেকে আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে পড়ছিলাম। প্রথম অধ্যায়ের উপরে আমরা ইতিমধ্যে 5টি অনলাইন লেকচার সম্পন্ন করেছি এই জুম প্ল্যাটফর্মের মাধ্যমে। আজকে এটি হচ্ছে আমাদের ষষ্ঠ অনলাইন ক্লাস। তাহলে প্রথমে আমরা একটু দেখে নেব যে সর্বশেষ ক্লাসটিতে আমরা কি শিখে এসেছিলাম। লাস্ট ক্লাসে আমরা যেটি দেখে এসেছি, আমরা প্রথমে বায়োমেট্রিক্স প্রযুক্তি সম্পর্কে একটি ধারণা লাভ করেছি। এরপরে হচ্ছে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতির কি কি উপাদান রয়েছে সেগুলো আমরা দেখেছি এবং এর বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখেছি। এরপরে আমরা কোথায় কোথায় বায়োমেট্রিক্স প্রযুক্তিকে ব্যবহার করে থাকি সেটি সম্পর্কে একটু আলোচনা করেছি। এটি বর্তমানে খুবই পরিচিত একটি প্রযুক্তি, কারণ আমরা অনেকেই এটি ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনেও। এরপরে যেটি আমরা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর প্রাথমিক ধারণা লাভ করেছি। বায়ো ইনফরমেটিক্স থেকে আমরা কি কি সুবিধা পাই সেটি জেনেছি এবং তার কি কি অসুবিধা আছে সেটিও আমরা জেনেছি। এবং সবশেষে এই দুটি শব্দ খুবই কাছাকাছি শুনতে, বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স, এদের মধ্যে কি পার্থক্য সেটি আমরা শিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের সর্বশেষ ক্লাসের আলোচনা। এবারে আমরা হচ্ছে আজকের ক্লাসে কি আলোচনা করতে যাচ্ছি সেটি একটু দেখে নেব। আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রথমেই যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে জিন প্রকৌশল, যাকে ইংরেজিতে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রথমেই আমরা যেটি দেখে নেব, এটি যেহেতু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতা এবং আমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত, আমরা প্রথমেই হচ্ছে জিন প্রকৌশল অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বাংলাদেশে কি কি কাজ হয়েছে সেটি আমরা একটু অনুপ্রেরণার জন্য দেখে নেব। আমরা প্রথমেই আমাদের দুজন মহান বিজ্ঞানী ছবি দেখব। ইনি হচ্ছে বিজ্ঞানী মাকসুদুল আলম এবং আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। এই ছবি দুটি তোমাদের আমি দেখালাম এই কারণে যে তোমরা যেন এটুকু জেনে রাখো যে জিন প্রকৌশল নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও কাজ হয়েছে, বাঙালি বিজ্ঞানীরাও কাজ করেছেন এবং আমি আশা রাখি যে তোমরা আজকে এই ক্লাসটি যারা করছো ভবিষ্যতে তোমরাও নিশ্চয়ই কেউ না কেউ একজন মাকসুদুল আলম হবেন কিংবা আবেদ চৌধুরী হবে, কিংবা হয়তো তোমরা ওনাদের কাজকেও ছাড়িয়ে যাবে। তাহলে মাকসুদুল আলম এবং আবেদ চৌধুরী যেটি করেছিলেন, ওনারা হচ্ছে পাটের এবং পেঁপে গাছের জিন নিয়ে গবেষণা করেছিলেন এবং জিনের যে রহস্য সেটি উন্মোচন করেছিলেন। এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে যে আমাদের এই ক্লাসটি হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাস অর্থাৎ আইসিটি ক্লাস, এখানে কেন আমরা হচ্ছে জিন প্রকৌশল যেটি সাধারণত জীববিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে সেটি নিয়ে আমরা কেন কথা বলছি। আমরা প্রথমে একটু দেখে আসবো যে জিন প্রকৌশল ব্যাপারটি ঠিক কি। জিন প্রকৌশলে যেটি করা হয়, এটি তোমরা যারা জীববিজ্ঞান পড়ে এসেছো তারা সবাই জানো, যেটি হচ্ছে জিন বহনকারী যে ডিএনএ সেটিকে পৃথক করে বিশেষভাবে অন্য একটি ডিএনএ তে স্থানান্তরের কিংবা কোনো একটি পরিবর্তনের কিংবা সংশ্লিষ্ট কোনো একটি সংশোধনের প্রক্রিয়া, তাকে আমরা বলি হচ্ছে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই যে এখানে হচ্ছে একটি ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিএনএ হেলিক্স। এখানে আক্ষরিক অর্থেই ছবিটি যেভাবে দেখানো হয়েছে, ছবিটি কিন্তু আসলে প্রতীকী একটি ছবি। আসলে এভাবে জিনের অংশকে অবশ্যই কেটে তুলে আনা হয় না, সেটি সুনির্দিষ্ট পদ্ধতি আছে। তবে মোটা দাগে ব্যাপারটি কিন্তু এমনই যে একটি ডিএনএ নির্দিষ্ট অংশকে পৃথক করে হয়তো সেখানে কোনো সংশোধন করা হয়, পরিবর্তন করা হয়, ইত্যাদি করা হয়। তাহলে আমরা প্রথমে একটু জিন প্রকৌশলের ব্যবহারটি দেখে আসি, তাহলে আমরা টের পাবো যে জিন প্রকৌশল কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এটি যেখানে যেখানে ব্যবহার করি, প্রথমেই জিন প্রকৌশলের প্রচুর ব্যবহার রয়েছে কৃষি ক্ষেত্রে। আমাদের দেশটি অর্থাৎ বাংলাদেশ, আমরা ছোট থেকেই জেনে এসেছি এটি হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। এখানে প্রচুর ফসল সহ বিভিন্ন উদ্ভিদ জন্মে থাকে এবং কৃষিকাজের উপরে প্রচুর মানুষের জীবিকা এবং কর্মসংস্থান নির্ভর করে। তাহলে এই কৃষি বিজ্ঞানের সাথে কিন্তু জিন প্রকৌশলের একটি খুব ভালো সম্পর্ক রয়েছে, ভালো আন্তঃসম্পর্ক রয়েছে। কারণ জিন প্রকৌশল ব্যবহার করে আমরা এখন যেটি দেখি, আমরা বিভিন্ন জাতের ধান ফলতে দেখি, বিভিন্ন জাতের ফল ফলাদি ফলতে দেখি, যাদের ফলন আগের থেকে এখন অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের যে ধানগুলো এখন ফলে উচ্চ ফলনশীল ধান নামে, সেগুলো কিন্তু অতীতে আমাদের প্রাকৃতিক যে ধান ছিল তাদের থেকে অনেক বেশি ফলন দেয়। আমাদের এখন যেসব ফল গাছ লাগানো হয় কিংবা যেসব সবজির চাষ করা হয়, তারাও কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে ফল দেয়। আমাদের যে সকল গবাদি পশু কিংবা হাঁস মুরগি যেগুলো এখন পালন করা হয়, সেগুলোও কিন্তু আগের চেয়ে অনেক বেশি ফলন দেয়। এই যে তাদের যে ফলনের পরিমাণটি যে বৃদ্ধি করা হয়েছে, সেটি কিন্তু প্রাকৃতিক ভাবে হয়নি, সেটি হয়েছে জিন বিজ্ঞানীরা জিন প্রকৌশলের মাধ্যমে সেটিকে এই পরিবর্তনটি এনেছেন। এরপরে যদি আমরা দেখি যে পশু সম্পদ অর্থাৎ যেটি আমরা কেবলই বললাম, এটি আসলে কৃষির সঙ্গে সম্পৃক্ত।
আমাদের বিভিন্ন গবাদি পশুর ক্ষেত্রে জিন প্রকৌশলের মাধ্যমে উন্নত করার সুযোগ রয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঔষধ এবং স্বাস্থ্য সেবা, অর্থাৎ জিনের মাধ্যমে, জেনেটিক গবেষণার মাধ্যমে তোমরা জানো যে মানব শরীরে যে সকল রোগ হয়ে থাকে তার মধ্যে কোনো কোনো রোগ কিন্তু জেনেটিক, অর্থাৎ সেটি হচ্ছে বংশগত রোগ। এই সকল রোগকে যখন বিজ্ঞানী এসব রোগের যখন চিকিৎসা খোঁজেন বা এসব রোগের সঙ্গে যখন লড়াই করতে যান, তখন তাদের কিন্তু জিন সম্পর্কে গবেষণা করতে হয়। সে কারণে ঔষধ এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও জিন প্রকৌশলের প্রচুর ব্যবহার রয়েছে। তাহলে এরপরে যদি আমরা আরেকটু দেখি, এটা হচ্ছে পরিবেশের সঙ্গেও সম্পর্কিত। কারণ এই যে আমরা মানুষেরা পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবেশকে নষ্ট করে ফেলছি, পরিবেশকে দূষিত করে ফেলছি, বা কোনো একটি অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার ফলাফলে হয়তো পরিবেশের আরো একটি সুদূর প্রসারী ক্ষতি হয়ে যাচ্ছে। এই ক্ষতিগুলির কোনো কোনটি হয়তো হ্রাস করার জন্য আমাদের জিন প্রকৌশল কাজে লাগতে পারে। তাহলে এগুলো মোটা দাগে হচ্ছে জিন প্রকৌশলের ব্যবহার। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নেই যে জিন প্রকৌশল কিভাবে আমরা এর সাথে জড়িয়ে আছি। এই যে এখানে দেখো স্ক্রিনে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, বর্তমানে আমরা সাধারণত মুরগির দোকানে গেলে যে মুরগিগুলি পাই সেগুলো হচ্ছে এই চেহারার মুরগি। দেখো এখানে হচ্ছে ইন্টারনেট থেকে প্রাপ্ত কিছু তথ্য দেওয়া আছে। এটা হচ্ছে 56 দিন বয়সী বাচ্চা মুরগির গড় ওজন 1957 সালে ছিল এটি হচ্ছে 1 কিলোগ্রামেরও কম, অর্থাৎ 0.9 কিলোগ্রাম, পুরো 1 কেজি কিন্তু হয়নি। 1978 সালে এসে বিজ্ঞানীরা একে হচ্ছে বিভিন্নভাবে গবেষণা করে দ্বিগুণ করে ফেললেন 1.8 কিলোগ্রাম। আর বর্তমানে এই যে 2005 সালে এখন একটি 56 দিন বয়সী বাচ্চা মুরগির, এটি কিন্তু পূর্ণবয়স্ক মুরগি নয়, এটি কিন্তু 56 দিন বয়সী একটি বাচ্চা মুরগি, বর্তমানে এর ওজন হয়ে যায় 4.2 কিলোগ্রাম, এবং সেটিকে আরো বাড়তে দিলে পরবর্তীতে প্রায় 5 কিলোগ্রামের কাছাকাছি একটি মুরগি পৌঁছে যেতে পারে। তাহলে দেখো এই যে বিশাল যে পরিবর্তনটি, এই পরিবর্তনটি এসছে কিন্তু জিন প্রকৌশলের মাধ্যমে। অর্থাৎ এই যে সারা বিশ্বে যে ক্রমবর্ধমান মানব জাতির যে সংখ্যা, ক্রমবর্ধমান যে জনসংখ্যা, সেই ক্রমবর্ধমান জনসংখ্যার কিন্তু খাদ্যের চাহিদা আছে, প্রোটিনের চাহিদা আছে। এই চাহিদাগুলো প্রয়োজন মতো ঠিক করতে, প্রয়োজন মতো তাকে সরবরাহ করতে আমাদের জিন প্রকৌশলের মাধ্যমে বিভিন্ন গবাদি পশু, বিভিন্ন শস্য, বিভিন্ন ফল, বিভিন্ন সবজি ইত্যাদি উচ্চ ফলনশীল জাত বিজ্ঞানীরা আবিষ্কার করে থাকেন, উদ্ভাবন করে থাকেন, এবং সেটির মাধ্যমেই কিন্তু বর্তমানে পৃথিবীর খাদ্য সমস্যা আগের তুলনায় অনেক বেশি সমাধানযোগ্য হয়ে উঠেছে। এখন এবারে আসো যে এই যে জিন প্রকৌশল নিয়ে আমরা কথা বলছি, এটির সঙ্গে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সম্পর্কটা কি? তোমরা যারা জীববিজ্ঞান পড়ে এসছো তারা জানো যে জিনের মধ্যে যে তথ্যগুলি থাকে, অসংখ্য তথ্য থাকে, এবং সেই অসংখ্য তথ্য অর্থাৎ জেনেটিক কোড, সেটি কিন্তু কোনো মানুষের পক্ষে খাতা কলমে লিখে হিসাব করা খুবই কঠিন কাজ। সেটির জন্য আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রয়োজন পড়ে। একটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ল্যাবে যখন এটির গবেষণা করা হয়, সেই গবেষণার ক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন রকমের যে গবেষণা থাকে, বিভিন্ন রকম যে তথ্য থাকে, সেটির ক্ষেত্রে সবসময় এখানে যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে কোনো একটি কম্পিউটার প্রয়োজন হয়, একটি উচ্চ গতির প্রসেসর প্রয়োজন হয়, বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন হয়, তারপরে হচ্ছে জিন প্রকৌশল সংক্রান্ত গবেষণাগুলি করা সম্ভব হয়, তথ্যগুলি বিশ্লেষণ করা সম্ভব হয়। একই সঙ্গে আরেকটি প্রয়োজন রয়েছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বর্তমানে বিশ্ব একটি বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। অর্থাৎ এক অঞ্চলের বিজ্ঞানীরা কিন্তু আরেক অঞ্চলের বিজ্ঞানীদের সাথে আগে খুব দ্রুত যোগাযোগ করতে পারতেন না, এখন কিন্তু মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারেন। এই যোগাযোগের ফলে যেটি সুবিধা হয় যে পৃথিবীর এই প্রান্তের একজন বিজ্ঞানী হয়তো পৃথিবীর আরেক প্রান্তে অবস্থানকারী আরেকজন বিজ্ঞানী কি নিয়ে গবেষণা করছেন বা কি কি তথ্য পেয়েছেন, সেই তথ্যগুলি তারা আদান প্রদান করতে পারেন। এভাবেও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে গবেষণা সেটি আরো এগিয়ে যায়। অর্থাৎ জিন প্রকৌশলের যে গবেষণা তার সঙ্গে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ক্রায়োসার্জারি। আচ্ছা, জিন প্রকৌশল সংক্রান্ত কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যেহেতু কেউ কোনো প্রশ্ন করছো না, ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করবো হচ্ছে ক্রায়োসার্জারি নিয়ে। ঠিক আছে, আমরা একটু স্ক্রিনে দেখে নেই। এই যে ক্রায়োসার্জারির মূল যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় রোগাক্রান্ত যে কোষ অর্থাৎ জীব কোষ, মূলত এটি আসলে মানুষের উপরেই প্রয়োগ করা হয়ে থাকে, অর্থাৎ মানব দেহের কোষ ধ্বংস করে ফেলার একটি প্রক্রিয়া। এখন কোষ ধ্বংস করে ফেলার প্রক্রিয়া শুনলে আমাদের প্রথমে শুনে একটু ভয় লাগতে পারে যে মানব কোষ কেন ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস করে ফেলতে হবে এই কারণে যে আমাদের শরীরে অনেক সময় রোগাক্রান্ত কোষ থাকে,
যেমন বর্তমান দুনিয়ায় খুবই পরিচিত একটি নাম হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের ক্ষেত্রে যেটি হয়, ক্যান্সারের একটি বিশেষ ধরনের কোষ রয়েছে যারা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে। সেই কোষগুলোকে তুমি যদি সময় মতো নষ্ট করে ফেলতে না পারো, সময় মতো ধ্বংস করে ফেলতে না পারো, সেক্ষেত্রে ক্যান্সারটি হয়তো বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যেতে পারে যেটি ভবিষ্যতে সেই ক্যান্সার আক্রান্ত রোগীকে মেরেও ফেলতে পারে, ক্যান্সার আক্রান্ত সেই রোগীটির জীবনও চলে যেতে পারে। সেটি যাতে না হয় সে কারণে প্রথম পর্যায়ে চেষ্টা করা হয় সব কোষ না হলেও শুধুমাত্র ক্যান্সার কোষ যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়। অনেক সময় বিভিন্ন চর্মরোগের কারণে সুনির্দিষ্ট কোনো কোষ আক্রান্ত হয় এবং সেটি ছড়িয়ে যেতে থাকে, সেক্ষেত্রেও সেই কোষগুলোকে ধ্বংস করে ফেলার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। তাহলে এই কোষ যে ধ্বংস করে ফেলতে হবে, কোষ তো একটি সজীব বস্তু, এটি হচ্ছে জীবনের অংশ, সে কারণে একে হচ্ছে বিভিন্ন ভাবে ধ্বংস করা যায়। একে হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে ধ্বংস করা যায়, একে তেজস্ক্রিয় তরল পদার্থের মাধ্যমে ধ্বংস করা যায়, একে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ পৌঁছে ধ্বংস করে দেওয়া যায়। আর আরেকটি উপায় হচ্ছে নিম্ন তাপমাত্রায় রোগাক্রান্ত কোষকে ধ্বংস করে দেওয়া যায়। তুমি যদি কোষটিকে একবার অনেক নিম্ন তাপমাত্রায় জমিয়ে ফেলো, তাহলে সেই কোষের হচ্ছে সকল জীবন সংক্রান্ত যে কার্যক্রম সেটি নষ্ট হয়ে যায় এবং কোষটি আর জীবিত কোষ থাকে না, মৃত কোষে পরিণত হয়, অর্থাৎ ধ্বংস হয়ে যায়। এখন এই পদ্ধতিটি যখন আমরা অত্যন্ত নিম্ন তাপমাত্রা ব্যবহার করে করছি, তখন সেটির নাম হচ্ছে ক্রায়ো সার্জারি। এই যে ক্রায়ো কথাটির অর্থ হচ্ছে অনেক শীতল, আর সার্জারি মানে তোমরা তো জানো, সার্জারি হচ্ছে শল্য চিকিৎসা, অর্থাৎ এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হচ্ছে যে ক্রায়ো সার্জারি শব্দটি। তাহলে এখন দেখো, এই যে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটি হচ্ছে একটি লিকুইড নাইট্রোজেনের টিউব এবং এটির মাধ্যমে একটি বিশেষ ধরনের প্রোব, একে বলা হচ্ছে ক্রায়োপ্রোব। এই ক্রায়োপ্রোব ব্যবহার করে, এই যে এখানে দেখতে পাচ্ছ হাতের আঙ্গুলের একটি অংশ, এই অংশটি পুরোপুরি জমাট বেঁধে গিয়েছে, এই অংশটি একেবারে বরফের মতো জমে গিয়েছে, কারণ এই যে এই বরাবর এখান থেকে একটি বিশেষ গ্যাস বা বিশেষ তরল পদার্থ প্রয়োগ করা হচ্ছে, যাতে শুধুমাত্র এই অংশটুকুই ক্ষতিগ্রস্ত হয় বা এই অংশটুকুই চিকিৎসা করা হয়। এখন আমরা হচ্ছে ক্রায়োসার্জারির ক্ষেত্রে কি কি পদার্থ ব্যবহার হয়ে থাকে সেটি আমরা একটু এক নজরে দেখে নেব। আমরা প্রথমে কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে রোগাক্রান্ত কোষ ধ্বংসের এই প্রক্রিয়াটি যখন আমরা ক্রায়োসার্জারি প্রযুক্তির মাধ্যমে করে থাকি, তখন সেটি হচ্ছে অত্যন্ত নিম্ন তাপমাত্রা ব্যবহার করে করা হয়। ঠিক আছে, এখন এই অত্যন্ত নিম্ন তাপমাত্রাটি কত সেটি আমরা এখন দেখে নিই। এই যে যদি অক্সিজেন ব্যবহার করে করা হয়, অর্থাৎ তরল অক্সিজেন যদি ব্যবহার করা হয়, সেটি হচ্ছে প্রায় -183°C পর্যন্ত নিম্ন তাপমাত্রা দিতে পারে। যদি নাইট্রোজেন ব্যবহার করা হয়, সেটি প্রায় -196° পর্যন্ত চলে যেতে পারে। যদি নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়, সেটি হচ্ছে -89° পর্যন্ত যেতে পারে। যদি কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এটি হচ্ছে আসলে কঠিন কার্বন ডাইঅক্সাইড, জমাটবদ্ধ কার্বন ডাইঅক্সাইড, সেটি হচ্ছে -79° পর্যন্ত নিম্ন তাপমাত্রা দিতে পারে। এরপরে যদি ইথার এবং প্রোপেনের একটি মিশ্রণ কখনো কখনো ব্যবহার করা হয়ে থাকে, সেটি হচ্ছে -41° পর্যন্ত তাপমাত্রা সরবরাহ করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই অত্যন্ত নিম্ন তাপমাত্রা যখন আমরা শরীরের কোন একটি স্থানে প্রয়োগ করব, সেই ত্বকগুলো দেখা যাবে, সেই অংশের যে কোষগুলো আছে সেই কোষগুলো দেখা যাবে নষ্ট করে ফেলা সম্ভব হয়েছে। তাহলে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিই, দেখো এই যে এখানে যে ছবিটি দেখানো হয়েছে, এই যে এখানে কি করা হয়েছে, দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাতের এই অংশে একটি সমস্যাযুক্ত অংশ, অর্থাৎ এখানে ত্বকের কোনো একটি সমস্যা হয়েছে, এখানে কোনো একটি অসুস্থ কোষ রয়েছে। তাহলে এই বরাবর এই যে এই সিলিন্ডারটির ভেতরে হচ্ছে উচ্চ চাপের তরল কোনো একটি গ্যাস রাখা থাকে, সেটি নাইট্রোজেন হতে পারে বা অক্সিজেন হতে পারে, বা আমরা যেই তালিকাটি দেখে আসলাম সেটির কোনো বিভিন্ন পর্যায়ের জন্য আমাদের বিভিন্ন রকম তরল প্রয়োজন হতে পারে, এবং এই যে এই অংশটি দ্বারা সেটি হচ্ছে নিয়ন্ত্রণ করা হয়, এবং সেই নিয়ন্ত্রিত গ্যাসটি বা নিয়ন্ত্রিত তরল পদার্থটি হচ্ছে এই পথ বরাবর বের হয়ে আসে। এই যে এখানে কি ঘটছে, এই অংশটুকু আবার দেখো এখানে জুম করে দেখানো হয়েছে। এই যে এই মাথাটুকু হচ্ছে, এই যে এই অংশটুকুর নাম হচ্ছে ক্রায়োপ্রোব। ক্রায়োসার্জারি যেই প্রোব দ্বারা করা হয় বা যেই যন্ত্র দ্বারা করা হয় তাকে আমরা বলি ক্রায়োপ্রোব। তাহলে এই অংশটুকু হচ্ছে ক্রায়োপ্রোব। এই দেখো, ক্রায়োপ্রোব থেকে আমাদের তরল অক্সিজেন বা তরল নাইট্রোজেন নির্গত হচ্ছে, এবং তার ফলে এখানে হচ্ছে ত্বকের একটি প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে। দেখো এই যে এটি হচ্ছে ত্বকের প্রস্থচ্ছেদ, এটি হচ্ছে চামড়ার একদম বাইরের অংশ, এটি হচ্ছে একটু ভিতরের অংশ, এটি হচ্ছে তার নিচে চর্বি স্তর। এই যে এখানে হচ্ছে আমরা ত্বকে কিছু লোমের অংশ দেখতে পাচ্ছি,
ত্বকের চুলগুলো দেখতে পাচ্ছি। তাহলে এটি হচ্ছে ত্বক, এই অংশটুকু, অর্থাৎ এই যে হাতের এই যে ত্বকটি, হাতের এই চামড়াটি বা হাতের স্কিন, তার একটি প্রস্থচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি। এবং এটিও দেখতে পাচ্ছি যেই বরাবর এই ক্রায়োপ্রোবটি কাজ করছে ঠিক সেই অংশে দেখো এখানে কিন্তু কোষগুলো জমাট বেঁধে গিয়েছে, কোষগুলো একদম জমে গিয়েছে। অর্থাৎ এই নিম্ন তাপমাত্রায় যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবকোষকে রেখে দেওয়া হয় তাহলে এই কোষগুলো মৃত কোষে পরিণত হয়। মৃত কোষে পরিণত হলে আপাতত এখানে যে সমস্যাগুলি ছিল সেগুলো থেকে আমাদের শরীর নিরাপদ থাকবে। তাহলে এভাবে হচ্ছে ক্রায়োসার্জারির মাধ্যমে কোন একটি শরীরের একটি নির্দিষ্ট স্থানে তোমার কোষগুলোকে ধ্বংস করে ফেলা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে এবারে আমরা যেটি দেখব, আচ্ছা তাহলে ক্রায়োসার্জারি কোথায় ব্যবহার করা হয়? ক্রায়োপ্রোব দ্বারা। আমরা বলেছিলাম যে ক্রায়োসার্জারি যেই যন্ত্রটি দ্বারা করা হয় সেটির নাম হচ্ছে ক্রায়োপ্রোব, এবং এটি সাধারণত সবচেয়ে বহুল ব্যবহৃত যেই দুটি ক্ষেত্রে সেটি হচ্ছে ক্যান্সার নিরাময় এবং চর্মরোগ নিরাময়। এখন প্রশ্ন আসতে পারে যে এই ক্রায়োসার্জারি আমরা কেন শুধুমাত্র চর্মরোগ নিরাময়ের কথা বলছি, এবং সব ক্যান্সার এটি দ্বারা কিন্তু নিরাময় করা যায় না। কিছু বিশেষ ক্যান্সার বা খুবই যদি সুনির্দিষ্ট অংশে ক্যান্সার হয়ে থাকে তখন সেটি করা যায়। শরীরের খুব ভিতরের অংশে হলে আসলে ক্রায়োসার্জারি দ্বারা তার চিকিৎসা হয় না। এখন ক্রায়োসার্জারির মূল ব্যাপারটি হচ্ছে তুমি যেহেতু একটি খুবই শীতল পদার্থ এখানে প্রয়োগ করবে, সেটিকে কিন্তু তোমার অবশ্যই দেহের বাইরের দিকে থাকতে হবে, দেহের একদম বহিঃত্বকের দিকে থাকতে হবে। সেই কারণে এটির সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে চর্মরোগ নিরাময়, অথবা যদি এমন কোনো টিউমার থাকে বা এমন কোনো ক্যান্সার কোষ থাকে যেটি হচ্ছে শরীরের বহিঃত্বকের খুব কাছাকাছি, শুধুমাত্র তখন আমরা ক্রায়োসার্জারি করতে পারি। যদি তোমার শরীরের অনেক ভেতরে কোনো অংশে সমস্যা হয়ে থাকে, ধরো তোমার হচ্ছে পাকস্থলীর আলসার হয়েছে, সেটি কিন্তু আমরা ক্রায়োসার্জারির মাধ্যমে নিরাময় করতে পারবো না। যদি তোমার হৃৎপিণ্ডে কোনো সমস্যা হয়ে থাকে সেটি কিন্তু আমরা ক্রায়োসার্জারির মাধ্যমে নিরাময় করতে পারবো না। অর্থাৎ ক্রায়োসার্জারি তখনই করা সম্ভব যদি আমাদের যে শারীরিক সমস্যাটি বা কোষ সংক্রান্ত যে সমস্যাটি সেটি যদি বহিঃত্বকের কাছাকাছি অর্থাৎ শরীরের বাইরের দিকে কোথাও হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখে নিই। এই যে এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি আসলে একজন ক্যান্সার রোগীর, এবং সেই ক্যান্সার রোগীটি এখানে তিনি যেটি করছেন এখানে হচ্ছে একটি কেমোথেরাপি নামে একটি ক্যান্সার ট্রিটমেন্টের একটি পদ্ধতি আছে, ক্যান্সার চিকিৎসার একটি পদ্ধতি আছে, তোমরা হয়তো শুনে থাকবে। সেখানে যেটি ব্যবহার করা হয় সেখানে আসলে ক্যান্সার কোষকে ধ্বংস করবার জন্য সেখানে দুটি পদ্ধতি ব্যবহার করা থাকে। কখনো এক্স রে ব্যবহার করা হয়ে থাকে, কখনো তেজস্ক্রিয় কোনো একটি পদার্থ ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। এখন মুশকিল হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি কিংবা এক্স রে কোনোটিকেই তুমি কিন্তু খুব নিয়ন্ত্রিত উপায় ব্যবহার করতে পারবে না। তোমার যদি এই বরাবর যদি এক্স রে যায়, এক্স রে কে তুমি আলাদা করে কখনো বুঝিয়ে বলতে পারবে না যে বাবা এক্স রে এই অংশটুকু হচ্ছে আমার ক্যান্সার এবং বাকি অংশটুকু হচ্ছে ভালো কোষ। সে কিন্তু ভালো কোষের ভেতর দিয়েও যাবে এবং ক্যান্সার কোষের ভেতর দিয়েও যাবে। ফলাফল হচ্ছে আমরা যদি এক্স রে এর মাধ্যমে কিংবা তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে কোনো একটি ক্যান্সার কোষকে ধ্বংস করতে যাই তাহলে মুশকিল হচ্ছে তার আশেপাশে যে সকল কোষ আছে সেই সব কোষেরও কিছুটা ক্ষতি হয়। এবং কেমোথেরাপি নিতে গেলে সবার প্রথম যেই সমস্যাটি হয়, এটি যেহেতু ক্রমবর্ধমান সব কোষের উপরেই প্রভাব ফেলে, প্রথমেই যেটি হয় দেখো যে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কেমোথেরাপি নিলে সাধারণত ক্যান্সার রোগীদের, কারো যদি পরিচিত কোনো ক্যান্সার রোগীকে কেমোথেরাপি নিতে দেখে থাকো তোমরা দেখবে যে প্রথম যে ঘটনাটি ঘটে রোগীর সব চুলগুলো পড়ে যায়, পরবর্তীতে হয়তো আবার গজায়, কিন্তু ওই মুহূর্তে তার চুলগুলো কিন্তু পড়ে যায়, কারণ ওই উচ্চ ডোজের যে রেডিয়েশন বা উচ্চ ডোজের যে এক্স রে সেটি চুলের যে গোড়ার যে কোষ তাকেও ধ্বংস করে দেয়। তাহলে ক্রায়োপ্রোব দ্বারা আমরা যখন ক্রায়োসার্জারি করছি এখানে আমাদের একটি সুবিধা আছে যে এটিকে আমরা হচ্ছে খুব সুনির্দিষ্টভাবে একটি নির্দিষ্ট অংশেই ব্যবহার করতে পারি। এই যে যখন আমরা রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সার নিরাময় করতে যাচ্ছি কিংবা এক্স রে এর মাধ্যমে ক্যান্সার নিরাময় করতে যাচ্ছি, আমার হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি এবং এক্স রশ্মি দুটি কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। সেটির কারণে শরীরে অন্যান্য আরো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই দিক দিয়ে আমাদের ক্রায়োসার্জারি হচ্ছে সুবিধাজনক, কারণ এর হচ্ছে এই পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তাহলে আমরা যদি একটু ক্রায়োসার্জারির সুবিধাগুলো দেখে নেই, ক্রায়োসার্জারির কি কি সুবিধা আছে। ক্রায়োসার্জারির প্রথম সুবিধা হচ্ছে এটি নিরাপদ। এক্স রে কিংবা কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের দ্বারা অর্থাৎ কেমোথেরাপি দ্বারাও ক্যান্সারের নিরাময় করা হয়ে থাকে, কিন্তু সেটি কিন্তু খুব নিরাপদ পদ্ধতি নয়। এমনিতেই একটি ক্যান্সার রোগী যথেষ্ট দুর্বল অবস্থায় থাকে, শারীরিকভাবে যথেষ্ট দুর্বল থাকেন, তাকে যখন একটি এক্স রে কিংবা তেজস্ক্রিয় রশ্মির মুখোমুখি করা হয় তার শরীরের অন্যান্য অংশের মধ্যেও এক্স রে না চাইলেও কিছু অংশ পার হয় এবং
সেই কোষগুলোকে অর্থাৎ কিছু ভালো কোষকেও কিন্তু ধ্বংস করে ফেলে। এদিক দিয়ে ক্রায়োসার্জারি হচ্ছে অনেক নিরাপদ পদ্ধতি। তুমি যেই অংশটুকুকে ধ্বংস করতে চাইছো শুধুমাত্র সেই অংশকেই সে ধ্বংস করবে, সে কিন্তু এক্সরে কিংবা কেমোথেরাপির মতো সব কোষের ভেতর দিয়েই প্রভাব ফেলবে না। এটি হচ্ছে সুবিধা যে নিরাপদ। আর এটির আরেকটি সুবিধা, এটি হচ্ছে মোটামুটি পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন। একেবারে পুরোপুরি পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন আসলে কোনো পদ্ধতি নেই, সব প্রক্রিয়ারই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু এক্সরে কিংবা রেডিওথেরাপি ব্যবহার করে আমাদের যেই সব ট্রিটমেন্ট দেওয়া হয়, যেসব চিকিৎসা দেওয়া হয়, তাদের তুলনায় ক্রায়োসার্জারি একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন বলা চলে। তাহলে এটি হচ্ছে ক্রায়োসার্জারির সবচেয়ে বড় সুবিধা, যেটি হচ্ছে নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন। তাহলে এরপরে যদি আমরা অসুবিধাগুলো দেখে নিই, এটিতে আমরা ক্লাস করতে করতে এতদিন অভ্যস্ত হয়ে গিয়েছি যে আমাদের যে কোনো প্রযুক্তিগত ক্ষেত্রেই, যে কোনো প্রযুক্তির ক্ষেত্রেই আমরা কিন্তু শুধুমাত্র সুবিধা কখনো পাই না, আমরা সুবিধাও পাই অসুবিধাও পাই। তাহলে এখন আমরা হচ্ছে ক্রায়োসার্জারি সংক্রান্ত যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো একটু দেখে নেব। ক্রায়োসার্জারির কি কি অসুবিধা? প্রথম অসুবিধাটি হচ্ছে ক্রায়োসার্জারি স্বল্প মেয়াদী সমাধান দিতে পারে। অর্থাৎ এটি যদি ক্যান্সারের স্থায়ী চিকিৎসা হিসেবে এটি হয়তো সবসময় কাজ করতে পারে না, এটি হচ্ছে স্বল্প মেয়াদে চিকিৎসা দিতে পারে। আর আরেকটি অসুবিধা যেটি, সেটি হচ্ছে এটি সব ক্ষেত্রে কার্যকর নয়। সব ক্ষেত্রে কেন কার্যকর নয় একটু আগে আমরা কিন্তু বলেছি যে ক্রায়োসার্জারিতে যেহেতু আমরা একটি খুবই কম তাপমাত্রা ব্যবহার করব, সেই কম তাপমাত্রাটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি শুধুমাত্র বাইরে দিয়ে। শরীরের ভেতরের কোনো অংশ, অর্থাৎ শরীরের অনেক ভেতরে যদি কোনো ক্যান্সার কোষ থাকে বা শরীরের অনেক ভেতরে যদি কোনো সমস্যা থাকে, সেটির ক্ষেত্রে কিন্তু আমরা ক্রায়োসার্জারি ব্যবহার করতে পারি না। তাহলে এটি হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু কার্যকর নয়। তাছাড়া এমন অনেক ক্যান্সার রয়েছে যেটি হয়তো সারা শরীরে ছড়িয়ে পড়েছে, বা কিছু ক্যান্সার আছে যেমন রক্তের ক্যান্সার অর্থাৎ ব্লাড ক্যান্সার, সেক্ষেত্রে ব্লাড ক্যান্সার সেল কিন্তু সারা দেহে ছড়িয়ে পড়ে, এটি কিন্তু তুমি ক্রায়োসার্জারি ব্যবহার করে নিরাময় করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের ক্রায়োসার্জারির সুবিধা হচ্ছে এটি নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন, আর অসুবিধা হচ্ছে এটি আমাদের খুব স্থায়ী কোনো সমাধান দেয় না, এবং এটিকে হচ্ছে শুধুমাত্র ত্বকের বাইরের অংশ ছাড়া অন্য কোনো অংশে, ভেতরের কোনো অংশে এটি কার্যকর হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি দেখলাম ক্রায়োসার্জারির আমরা সুবিধাও দেখলাম অসুবিধাও দেখলাম। এখন এবার আবার প্রশ্ন আসতে পারে যে ক্রায়োসার্জারি এটিও তো চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত একটি ব্যাপার, এটিকে কেন আমরা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা হিসেবে পড়ছি? এটিকে পড়ছি এই কারণে যে ক্রায়োসার্জারির এই যে ক্রায়োপ্রোবটি, এটি কিন্তু কোনো মানুষ সরাসরি নিয়ন্ত্রণ করে না, কারণ তোমার বিভিন্ন কোষের জন্য একেবারে সুনির্দিষ্ট সময় রয়েছে যে এই কোষকে ধ্বংস করতে ঠিক একেবারে এত সময় ধরেই তোমার হচ্ছে ক্রায়োপ্রোবটি ব্যবহার করতে হবে। এখন এতটা সূক্ষ্মভাবে যখন সময় নিয়ন্ত্রণের ব্যাপার আসে এবং ঠিক কোন অবস্থানে ব্যবহার করতে হবে সেই সূক্ষ্মতার প্রশ্ন আসে, সেটি আসলে সেই ব্যাপারটির সাথে আরো অনেক যন্ত্রের সম্পর্ক রয়েছে, এবং সেই যে কোনো যন্ত্র নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সহায়তা নিতেই হবে। সে কারণে ক্রায়োসার্জারি আসলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির একটি প্রবণতার মধ্যেই পড়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ক্রায়োসার্জারি সম্পর্কে জানলাম, এর সুবিধা এবং অসুবিধাগুলো জানলাম, এবং এটি কেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পর্কিত সেটিও জানলাম। তাহলে এবারে আজকের এই ক্লাসের আমরা প্রায় শেষ অংশে পৌঁছে গিয়েছি। আজকের ক্লাসের তৃতীয় যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটির নাম হচ্ছে ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এটির নাম হয়তো অনেকেই শুনেছো। এখানে এই ক্লাসে যারা উপস্থিত আছো তারা যেহেতু সকলেই বিজ্ঞান শাখার শিক্ষার্থী, তারা হচ্ছে একাদশ বিজ্ঞান বি শাখার শিক্ষার্থী, অতএব ন্যানো শব্দটির সঙ্গে আশা করি সবাই পরিচিত। ন্যানো কথাটি আসলে এসছে, আমরা জানি যে এককের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম গুণক ব্যবহার করে থাকি, যেমন কিলো দ্বারা আমরা 10⁻³ বোঝাই, 10⁻⁶ বোঝাতে আমরা হচ্ছে মেগা ব্যবহার করি, 10⁹ বোঝাতে আমরা গিগা ব্যবহার করি। একইভাবে আমরা যখন কোনো এককে ছোট করতে চাই তখন আমরা কি করি, আমরা 10⁻³ বোঝাতে মিলি ব্যবহার করি, 10⁻⁻⁶ বোঝাতে মাইক্রো ব্যবহার করি, 10⁻⁹ বোঝাতে ন্যানো ব্যবহার করি। এখানে ন্যানো কথাটি আসলে এসছে হচ্ছে ন্যানোমিটার থেকে। ঠিক আছে, অর্থাৎ ন্যানো প্রযুক্তি হচ্ছে সেই প্রযুক্তি যে প্রযুক্তি হচ্ছে 10⁹ মিটারের কাছাকাছি দূরত্বে যেটি কাজ করে, অর্থাৎ এই দৈর্ঘ্যের মধ্যে যে প্রযুক্তি তাকে আমরা বলি হচ্ছে ন্যানো প্রযুক্তি। অর্থাৎ
এই যে 10⁹ মিটার, এটি আসলে প্রায় একটি অণু বা পরমাণুর যে ব্যাসার্ধ, অণু বা পরমাণুর যে মাত্রা, এটি হচ্ছে তার কাছাকাছি। অর্থাৎ ন্যানোমিটার স্কেলে গিয়ে আমরা যখন কোনো প্রযুক্তি নিয়ে কথা বলছি, সেটি আসলে প্রায় অণু বা পরমাণুর পর্যায়ে নিয়ন্ত্রণ করবার মতো একটি প্রযুক্তি। তাহলে এই যে ন্যানো প্রযুক্তির যিনি জনক, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইনি পদার্থবিজ্ঞানের দুনিয়ায় খুবই পরিচিত একটি মুখ। এই বিজ্ঞানীর নাম হচ্ছে রিচার্ড ফিলিপ ফাইনম্যান। ফাইনম্যান হচ্ছে প্রথম, তিনি কিন্তু অনেক আগে, আজ থেকে প্রায় 50 বছরেরও বেশি আগে তিনি হচ্ছে ন্যানো প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। এবং ফাইনম্যান নিজে কিন্তু ন্যানো প্রযুক্তির বর্তমান যে প্রযুক্তিগত উৎকর্ষতা, সেটি দেখে যেতে পারেননি। কিন্তু যথারীতি তিনি যেহেতু ধারণা দিয়েছেন প্রথম, যে খুব ছোট অর্থাৎ আণবিক এবং পারমাণবিক পর্যায়েও খুব উন্নত প্রযুক্তি হতে পারে, এই ধারণাটির কারণে রিচার্ড ফিলিপ ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির বা ন্যানো টেকনোলজির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখি যে ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি। ন্যানো প্রযুক্তির বর্তমানে সবচেয়ে যেটি পরিচিত উপাদান, সেটি হচ্ছে গ্রাফিন এবং কার্বনের ন্যানো টিউব। কার্বনের ক্ষেত্রে তোমরা হচ্ছে রসায়ন বিজ্ঞানে হয়তো পড়ে এসছো যে কার্বনের একটি সুবিধা হচ্ছে, কার্বন যদিও অধাতু, কিন্তু কার্বনের কিছু রূপ আছে, কার্বনের বিশেষ কিছু রূপভেদ আছে যারা বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এই যে এখানে যেটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একমাত্রিক কার্বনের শীট, একে বলা হয় হচ্ছে গ্রাফিন। এই একাধিক শীট মিলে আবার মাল্টিলেয়ার গ্রাফিন তৈরি করে, এবং এরকম একটি কার্বনের গ্রাফিনের একটি শীট পাওয়া গেলে সেটিকে আবার বিভিন্ন আকৃতি দেওয়া যায়। সেটিকে আবার এরকম একটি ন্যানো টিউবের আকৃতি দেওয়া যায়, কিংবা সেটিকে দিয়ে কখনো, যে এইটির নাম হচ্ছে বাকিবল বা বাকমিনস্টার ফুলারিন, এটিকে হচ্ছে ফুলারিনের আকৃতি দেওয়া যায়। এবং এদের আবার বিভিন্ন রকমের বিশেষ বিশেষ প্রবণতা রয়েছে, বিশেষ বিশেষ ধর্ম রয়েছে, যা অন্য কোনো পদার্থের নেই। এখন এই যে এই ন্যানো স্তর বা ন্যানো টিউব, এই পর্যায়ে যখন কোনো একটি প্রযুক্তিকে তৈরি করতে হয়, সেটি কিন্তু আমাদের একেবারে বিজ্ঞানীদের এই আণবিক কিংবা পারমাণবিক পর্যায়ে গিয়ে এই প্রযুক্তিটি কাজে লাগাতে হয়। তাহলে এই যে গ্রাফিন এবং কার্বন ন্যানোটিউবের মাধ্যমে ন্যানো প্রযুক্তির যে প্রসারটি ঘটেছে, সেটি কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে, সেটি আমরা এখন একটু দেখে নেব। এই যে এখানে তোমরা হচ্ছে একটি বাইসাইকেল দেখতে পাচ্ছ। তোমরা অনেকেই হয়তো সাইকেল চালিয়ে থাকো। এই যে সাইকেলের মূল যে অংশটি, মূল যে কাঠামোটি দেখো, এই যে এখানে তোমরা একটি কালচে রঙের একটি পদার্থ দিয়ে সাইকেলের মূল বডিটি তৈরি। এই যে এই অংশটি, এটি কিন্তু কোনো ধাতব অংশ নয়, এটি হচ্ছে কার্বন ফাইবারের তৈরি। এটি হচ্ছে মূলত একটি বিশেষ ধরনের খুবই শক্ত কার্বনের তৈরি। তোমরা যারা ব্যাডমিন্টন খেলে থাকো, তারা অনেকে হয়তো দেখে থাকবে যে এখন খুবই হালকা এক ধরনের র্যাকেট পাওয়া যায়, ব্যাডমিন্টন খেলার র্যাকেট, যেটিকে আমরা কার্বন র্যাকেট বলে থাকি। সেটি কিন্তু মূলত ধাতুর মতোই শক্ত, বা কোনো কোনো ক্ষেত্রে ধাতুর চেয়েও শক্ত, কিন্তু সেটি খুবই হালকা। এই কাজটি সম্ভব হচ্ছে কার্বনের মাধ্যমে। এটিও কিন্তু ন্যানো প্রযুক্তির একটি উদাহরণ। আমরা একেবারে আণবিক বা পারমাণবিক পর্যায়ে প্রযুক্তিটি আবিষ্কার করেছি, পরবর্তীতে সেটি ব্যবহার করেছি কিন্তু একটি বড় ক্ষেত্রে। তাহলে আমরা এখন হচ্ছে ন্যানো প্রযুক্তি ব্যবহারের অন্যান্য যে সকল ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলি যদি একটু দেখে আসি, আমাদের কি কি ক্ষেত্র আছে। আমাদের প্রথম ক্ষেত্রটি যেটি ন্যানো প্রযুক্তি ব্যবহারে, সেটি হচ্ছে ইলেকট্রনিক্স। এই যে আমরা যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করছি, আমরা কম্পিউটার ব্যবহার করছি, আমরা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করছি, আমরা ট্যাব ব্যবহার করছি, আমরা হচ্ছে বিভিন্ন আকৃতির মোবাইল ফোন ব্যবহার করছি, স্মার্টফোন ব্যবহার করছি, আমরা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে টাচ প্রযুক্তি অর্থাৎ স্পর্শকাতর পর্দা ব্যবহার করছি। এখন কিন্তু শুধুমাত্র একসময় শুধুমাত্র মোবাইল ফোন হচ্ছে টাচ ছিল, এখন কিন্তু মোবাইল ফোনে টাচপ্যাড আছে, কোনো কোনো ভালো ক্যামেরাতে টাচপ্যাড আছে, কোনো কোনো ল্যাপটপেও সরাসরি টাচপ্যাড আছে। অন্যান্য বিভিন্ন যে যন্ত্র, সেগুলোতেও কিন্তু অনেক সময় সরাসরি টাচ স্ক্রিন প্রযুক্তির ব্যবহার আছে। এখন এই প্রযুক্তিটি কিন্তু সম্ভব হয়েছে ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজির মাধ্যমে। এবং এর মাধ্যমে যেটি করা যাচ্ছে, আমাদের বর্তমানে যে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র, একসময় দেখো ইলেকট্রনিক যন্ত্রগুলি বিশাল আকৃতি বিশিষ্ট ছিল, এখন কিন্তু যত সময় যাচ্ছে আমাদের ইলেকট্রনিক যন্ত্রগুলোর আকৃতি ছোট হচ্ছে, এবং সেগুলো আগের থেকে তার প্রস্থটি কমছে, এবং সেটি আরো আগে এক সময় যেটি ধাতব আকৃতি বিশিষ্ট ছিল, দৃঢ় আকৃতি বিশিষ্ট ছিল, এখন কিন্তু বিভিন্ন আকৃতিতে এবং বিভিন্ন দৃঢ়তার ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায়। এখন আমরা একটু পরে একটু ছবির মাধ্যমে আরো বিস্তারিত দেখব। ন্যানো প্রযুক্তি ব্যবহারের
আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাদ্য শিল্পে ব্যবহার। খাদ্য শিল্পে কি করে ব্যবহার? খাদ্য শিল্পে হচ্ছে যখন আমাদের বহুদিন যাবৎ কোনো একটি খাদ্যকে সংরক্ষণ করা হয়, একসময় মানুষ হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করত, খাবার হয়তো শুকিয়ে রাখতো কিংবা জমিয়ে রাখতো। বর্তমানে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে খাদ্যের ভেতরে পরিবর্তন করা হয় যাতে সেগুলো পচনশীল না থাকে। অর্থাৎ ন্যানো প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের পচনের জন্য দায়ী যে সকল ব্যাকটেরিয়া বা ইত্যাদি বিভিন্ন জীবাণু দায়ী, সেগুলোকে হাত থেকে খাবারকে রক্ষা করা হয় যাতে খাবার অনেক দিন টিকে থাকে। এবং একই সঙ্গে তোমার খাদ্যগুণ সেটি উন্নত করবার জন্য ন্যানো প্রযুক্তির প্রয়োগ রয়েছে। অর্থাৎ খাদ্য শিল্পে এবং খাদ্যের যে বাজারজাতকরণে বা খাদ্যের যে প্যাকেটজাতকরণে সেখানে ন্যানো প্রযুক্তির বিশাল অবদান রয়েছে। এরপরে কি? এরপরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে পানি পরিশোধন। এখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্টার দেখে থাকি। অধিকাংশ ফিল্টারের মূল অংশটি কিন্তু আসলে কার্বন দ্বারা নির্মিত। এককালে প্রাচীন কালে মানুষ হচ্ছে পানি পরিশোধন যা যা দিয়ে করতো তার মধ্যে হচ্ছে বালি ব্যবহার করা হতো, কয়লা ব্যবহার করা হতো। কয়লাও কিন্তু কার্বনের একটি উদ্ভিদ। কিন্তু বর্তমানে যেটি করা হয়, বর্তমানে হচ্ছে খুবই সূক্ষ্ম গ্রাফিনের লেয়ারের মাধ্যমে, খুবই সূক্ষ্ম গ্রাফিনের স্তরের মাধ্যমে আরো উন্নতভাবে পানিকে পরিশোধন করা হয়। এবং গ্রাফিন ব্যবহারের সুবিধাটি যেটি, যে আগে একসময় ফিল্টারের আকৃতি অনেক বড় হতো এবং তার যেই সামর্থ্য সেটি অনেক কম থাকতো। এখন ফিল্টারের সামর্থ্য অনেক বাড়ছে কিন্তু তার আকৃতিটি কিন্তু দিন দিন ছোট হচ্ছে, এবং এই ছোটটি করা সম্ভব হচ্ছে ন্যানো প্রযুক্তির মাধ্যমে। তাহলে পানি পরিশোধনের ক্ষেত্রে বা পানি ফিল্টারিং এর ক্ষেত্রেও ন্যানো প্রযুক্তির ব্যবহার রয়েছে। এরপরে আমরা যেটি দেখব, এরপর হচ্ছে ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি ব্যবহারের একটি বিশাল ক্ষেত্র রয়েছে। ক্রীড়া সামগ্রীর কথা আমরা কিন্তু কিছুটা বলেছি। এই যে এখানে যেটি দেখতে পাচ্ছি এটি একটি রেসিং বাইক, এটি কিন্তু মূলত তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে। একইভাবে ক্রীড়া সামগ্রী আরো বিভিন্ন রকম উপাদান আমরা দেখে থাকি। আমরা ব্যাডমিন্টন র্যাকেট দেখে থাকি, আমরা হচ্ছে হকি স্টিক বা বিভিন্ন গল্ফের স্টিক দেখতে পারি। এরপরে ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে আরেকটি যেটি প্রয়োজন হয় সাধারণত ক্রীড়া নিরাপত্তার ক্ষেত্রে, ক্রিকেট যারা খেলেন কিংবা হকিতে যারা গোলকিপিং করেন তাদের কিন্তু মাথায় একটি হেলমেটের প্রয়োজন হয়। এবং এই হেলমেটটি আগে এক সময় কোনো একটি ধাতু দ্বারা নির্মাণ করা হতো, ফলে সেটি অনেক ভারী হতো। বর্তমানে একই হেলমেট ন্যানো প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ কার্বন ফাইবারের মাধ্যমে তৈরি করে, সেটি আগের চেয়ে অনেক হালকা হয়েছে, কিন্তু আগের চেয়ে কিন্তু সেটি অনেক শক্তিশালী বা আগের চেয়ে অনেক দৃঢ় হয়েছে। অর্থাৎ আমাদের নিরাপত্তাটি বেড়েছে কিন্তু আমাদের সেই সামগ্রীর ভর কিংবা ওজন সেটি আবার হ্রাস পেয়েছে। অর্থাৎ ন্যানো প্রযুক্তি দ্বারা আমরা কিন্তু ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রেও বিশাল অবদান রাখতে পারছি। এর পাশাপাশি তোমরা হয়তো যদি অলিম্পিকের সাঁতারের অনুষ্ঠানগুলো দেখে থাকো, তোমরা দেখে থাকবে যে এখন হচ্ছে অলিম্পিকে যারা সাঁতার দেন তারা এক ধরনের কালো রঙের একটি পোশাক ব্যবহার করে থাকেন যেটি সারা দেহ ঢাকা থাকে। এই পোশাকগুলোর ক্ষেত্রে, এই সাঁতারের পোশাকগুলোর ক্ষেত্রেও কিন্তু ন্যানো প্রযুক্তির অবদান রয়েছে, এদেরকে বলা হয় ন্যানো ফাইবার। এবং এরপরে আরেকটি ক্রীড়া সামগ্রীর পাশাপাশি আসলে এই যে বিভিন্ন যে নিরাপত্তা সামগ্রীতে ন্যানো প্রযুক্তির ব্যবহার রয়েছে, এটি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের নিরাপত্তা রক্ষী যারা আছেন তারাও ব্যবহার করেন। আগে একসময় যে বুলেট প্রুফ জ্যাকেট বা বুলেট প্রুফ যে বিভিন্ন পরিধেয় পোশাক সেগুলো আগে অনেক ভারী ছিল, বর্তমানে কিন্তু ন্যানো প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এদেরকে আগের থেকে অনেক নিরাপদ করা গিয়েছে, কিন্তু একই সঙ্গে জিনিসগুলো হালকা হয়েছে। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমরা কিন্তু ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজির ব্যবহার দেখছি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঔষধ শিল্পে ন্যানো প্রযুক্তির বিশাল ব্যবহার রয়েছে। অর্থাৎ এর মাধ্যমে যেহেতু একেবারে আণবিক পর্যায়ে বা জেনেটিক পর্যায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব, ন্যানোবিজ্ঞানীদের অনেকেরই স্বপ্ন আছে যে ভবিষ্যতে হয়তো প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদাভাবে সুনির্দিষ্টভাবে কাস্টমাইজড ওষুধ তৈরি করা সম্ভব হবে, এবং সেই জন্য আমাদের অবশ্যই ন্যানো প্রযুক্তির প্রয়োজন হবে। এবং এটি হচ্ছে আরেকটি অংশ যে ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রেও খুব সীমিত ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির গবেষণা চলছে। যেহেতু আমাদের ক্যান্সার প্রযুক্তির ক্ষেত্রে যেটি হয়, ক্যান্সার রোগের ক্ষেত্রে কোনো একটি সুনির্দিষ্ট কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে, ন্যানো প্রযুক্তির মাধ্যমে সুনির্দিষ্টভাবে যদি খুব ক্ষুদ্র আকৃতির কোনো যন্ত্র তৈরি করা যায় যারা সুনির্দিষ্টভাবে শুধুমাত্র ক্যান্সার কোষকেই চিহ্নিত করবে এবং ধ্বংস করবে, তাহলে কিন্তু ক্যান্সার নিরাময়ের বর্তমানে যে অনিরাপদ পদ্ধতিগুলি আছে, অর্থাৎ কেমোথেরাপি কিংবা এক্স-রে এর মাধ্যমে বা তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে ট্রিটমেন্টের যে পদ্ধতি আছে, তার থেকে কিন্তু ন্যানো প্রযুক্তির দ্বারা ক্যান্সার নিরাময়টি অনেক সুনির্দিষ্ট হবে, অনেক নিরাপদ হবে। সে কারণে ক্যান্সার নিরাময়ের সাথেও ন্যানো প্রযুক্তি গবেষণার একটি সম্পর্ক রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
আমরা হচ্ছে ন্যানো প্রযুক্তি সম্পর্কিত অর্থাৎ ন্যানো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রগুলি সম্পর্কে জানলাম। এখন হচ্ছে আমরা একটু ন্যানো প্রযুক্তির বিশেষ দুটি ব্যবহারের ক্ষেত্রে একটু দেখে নেব, এবং তার একটি সঙ্গে কিন্তু আমাদের এই যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এটি খুবই সম্পর্কিত। দেখো ন্যানো প্রযুক্তিতে কি বলেছিলাম, ন্যানো প্রযুক্তির যে সকল ব্যবহার রয়েছে তার মধ্যে একটি ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্র। এই যে এখানে তোমরা একটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি স্মার্টফোন। স্মার্টফোনটি কিন্তু নষ্ট নয়, স্মার্টফোনটি হচ্ছে সচল, কিন্তু এটি হচ্ছে একদম নরম একটি পদার্থের তৈরি স্মার্টফোন। এটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে, ভবিষ্যতে হয়তো একসময় সবার হাতে হাতে চলে আসবে, যখন এটি অনেক প্রচুর পরিমাণে উৎপন্ন হবে এবং এটির দামটি যখন কমে আসবে। কিন্তু এই স্মার্টফোনের বা এই ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তৈরিকৃত ইলেকট্রনিক্সের সুবিধা হচ্ছে এটিকে হচ্ছে যে কোনো আকৃতিতে বাঁকানো যায়, অর্থাৎ এটি দ্বারা যে কোনো আকৃতি দেওয়া যায়। এটি তুমি পকেটে রাখতে পারো, চাইলে এটিকে গোল করে পাকিয়ে রাখতে পারো, চাইলে একে ভাঁজ করে রাখতে পারো, চাইলে একে মুচিয়ে রাখতে পারো। এখন যেমন আমাদের ফোনটি নিয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি যে না জানি ফোনটি কখন ভেঙে যায়, না জানি কখন ফোনটি কোন সময় চাপ লেগে নষ্ট হয়ে যায়, এই প্রযুক্তি পুরো চালু হয়ে গেলে কিন্তু আমাদের আর সেই আতঙ্কটি থাকবে না। এবং একই সঙ্গে আরো একটি সুবিধা যেটি যে ন্যানো প্রযুক্তির মাধ্যমে আমাদের যে ইলেকট্রনিক যন্ত্রপাতি তাদের কিন্তু সক্ষমতা বেড়েছে, অর্থাৎ আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রথম কথাটি হচ্ছে যোগাযোগ। অর্থাৎ এখানে হচ্ছে যোগাযোগের বিভিন্ন মাধ্যম আমাদের দরকার হয়, যোগাযোগের মাধ্যমগুলো কিন্তু দিন দিন ন্যানো প্রযুক্তির মাধ্যমে আরো উন্নত হচ্ছে, অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাথে ন্যানো প্রযুক্তি কিন্তু একেবারে সরাসরি সম্পর্কিত। এরপরে আমরা আরেকটি ব্যবহারের ক্ষেত্রে বলেছিলাম ন্যানো প্রযুক্তি, সেটি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির প্রচুর ব্যবহার রয়েছে। কিভাবে? আমরা বলেছিলাম যে ওষুধের ক্ষেত্রে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিংবা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। এখানে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ছবিটি কিন্তু আসলে প্রকৃত ছবি না, এটি আসলে একটি প্রতীকী ছবি। কিন্তু ভবিষ্যতে একসময় বিজ্ঞানীরা আশা করেন যে এইভাবে ন্যানো ক্যাপসুলের মাধ্যমে, এই যে এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, অর্থাৎ এটি হচ্ছে আসলে রক্তনালীর ভেতর দিয়ে একটি খুব ক্ষুদ্র আকৃতির ন্যানো রোবট এগিয়ে যাচ্ছে এবং সুনির্দিষ্ট কোষকে সে ধ্বংস করছে বা মেরামত করছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে আজকে ন্যানো প্রযুক্তি সম্পর্কে জানলাম। আমাদের এই আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে নিয়ে নিরাপদে থাকবে।